আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহমিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দুর্যোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রী। নিজেদের নিরাপত্তা নিশ্চিতে জনগণকেও সচেতন হওয়ার আহ্বান। খালেদা জিয়াকে প্যারোলের নামে -1 বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। অভিযোগ বিএনপি নেতাদের হত্যা নির্যাতন রুখে দাঁড়াতে জনগণকে আহ্বান। নুসরাতকে হত্যার আরেক আসামি আব্দুর রহিমের স্বীকারোক্তিমূল্য জবানবন্দি। ফেনী সোনাগাজীতে গণধর্ষণের শিকার গৃহবধূ হাসপাতালে ভর্তি। যুবলীগ কর্মী নূর আলম গ্রেফতার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দুর্যোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ড যে কোনো সময় হতে পারে, তাই জনগণকে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন হতে হবে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের নিয়মিত সভা। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুর্যোগ কিংবা অগ্নিকাণ্ড শুধু বাংলাদেশেই হয়ে থাকে তা নয়, দুর্যোগ প্রতিরোধের কার্যকর ব্যবস্থা নিতে হবে। এজন্য জনগণের সচেতনতার উপর জোর দেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, দুর্যোগ যে কোনো সময় হতে পারে। আপনারা প্যারিসে দেখলেন নটরডেম ক্যাথেড্রাল 800 বছরের পুরনো, সেটা পুড়ে গেল। কাজে দুর্ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা আমরা একেবারে বলতে পারি যে ঘটবে না, কিন্তু দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সেটাকে উদ্ধার কাজ ঠিক সেইভাবে আমাদের যেমন প্রাকৃতিক উপায়েও মানুষকে নিরাপত্তা দেওয়া, আবার আমরা যেটা অর্থাৎ মনুষ্য সৃষ্টি ডিজাস্টার অর্থাৎ দুর্ঘটনা যাতে না করতে পারে সেদিকেও সতর্কতা অবলম্বন করতে হবে। শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে কি কি দুর্যোগ আসতে পারে সে চিন্তা নিয়ে পরিকল্পনা করতে হবে। শহরে বাস করেন বা গ্রামে বাস করেন, নিজের নিরাপত্তা চিন্তা নিজেকেও করতে হবে। কোথায় কাজ করেন, কি করেন, সেখানে কতটুকু নিরাপত্তা ব্যবস্থা আছে, বা আপনি যেখানে কাজ করেন আপনার নিজের ভিতরে সেই সচেতনতা আছে কি না, বা আগুন লাগলে কি করতে হবে, বা পানিতে পড়লে কি করতে হবে, বা কোনো ঝড় আসলে কি করতে হবে, এই ব্যাপারে নিজেদের একটা নিজস্ব প্রস্তুতিও থাকা দরকার। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা যে সমস্ত দুর্যোগ প্রশমনের ব্যবস্থা নিচ্ছি, সেই ক্ষেত্রে খুব ছোট আকারে কিছু দিক নির্দেশনা, এই নির্দেশনাগুলি ব্যাপকভাবে প্রচার করা দরকার। দুর্যোগ প্রতিরোধে রাজধানীর বাইরেও সরকারের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়াকে প্যারোলের নামে সরকার -1 তত্ত্ব বাস্তবায়ন করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সরকারের এই চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তারা। একই সাথে তারা বলেন, হত্যা নির্যাতনে বিচার না হওয়ায় এখন জনগণকেই রুখে দাঁড়াতে হবে। 14 এপ্রিল দুর্বৃত্তদের হামলায় নিহত বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম শাহীনের পরিবারকে সমবেদনা জানাতে তার গ্রামের বাড়িতে যান বিএনপির মহাসচিব। নিহতের কবর জিয়ারত সহ এলাকাবাসীর সাথে কথা বলেন মির্জা ফখরুল। সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির মহাসচিব বলেন, বিচারহীনতার কারণেই দেশে হত্যা নির্যাতন বেড়ে গেছে। আমরা জানি যে শাহীনের এই হত্যাকাণ্ড এটা বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলা রক্ষার যে চিত্র, আইন শৃঙ্খলার যে চিত্র, সেই চিত্রকে প্রকাশিত করেছে। বাংলাদেশে এখন কোন আইনের শাসন নেই, বাংলাদেশে কাউকে কোথাও কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কোনো বিচার নাই, ন্যায় বিচার নাই, ইনসাফ নাই। আজকে সেই জন্য এই অবস্থায় জনগণকেই সে দায়িত্ব গ্রহণ করতে হয়, জনগণকেই আজকে রুখে দাঁড়াতে হবে সমস্ত হত্যাকাণ্ড, অন্যায়, সমস্ত অবিচারের বিরুদ্ধে, এবং অত্যন্ত ঐক্যবদ্ধভাবে এই অন্যায় প্রতিবাদ করতে হবে। এদিকে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারই বেগম খালেদা জিয়াকে জামিনে মুক্তি পেতে বাধা দিচ্ছে। দেশনেত্রী প্রচণ্ড অসুস্থ, তা নিয়ে এই মিডিয়াগুলো নীরব। প্যারোল নিয়ে সরকারের মিশন সাকসেসফুল করার জন্য ক্ষমতাসীনরা চতুর রাজনীতিতে লিপ্ত রয়েছে। তিনি শারীরিকভাবে খুবই বিপর্যস্ত, হাত পা নাড়াতে পারছেন না, আর্থারাইটিসের ব্যথার কারণে পা নাড়াতে পর্যন্ত পারছেন না, তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। গতকালও চিকিৎসকরা বলেছেন তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না। প্যারোলের নামে মাইনাস তত্ত্বের অশুভ চক্রান্তে করে লাভ হবে না, তার জামিনে আর বাধা দিবেন না।
আদালতে হস্তক্ষেপ বন্ধ করুন। ফেনীর নুসরাতকে আগুনে পুড়িয়ে মারার সাথে জড়িতরা ক্ষমতাসীন দলের চিহ্নিত নেতাকর্মী হওয়ায় ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। দলের নেতাকর্মীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যা মামলার আসামি শামীমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তার আরেক আসামি আব্দুর রহিম ওরফে শরীফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার সময় তার 7 বন্ধু সহ গেট পাহারা দেওয়ার কথা জানিয়েছে। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরাফ উদ্দিন নুসরাত হত্যার অন্যতম আসামি শামীমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে বুধবার রাত 11:30 পর্যন্ত ফেনীর আদালতে জবানবন্দিতে সে আরও জানায়, ঘটনার আগের রাতে মাদ্রাসার পাশে পশ্চিম হোস্টেলে এক বৈঠক হয়। সেখানে তাদের শামীম নির্দেশ দেয়। পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী তারা এই দায়িত্ব পালন করে। পরিকল্পনা মতো শাহাদাত হোসেন শামীম সহ 5 জন নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এদিকে নুসরাত হত্যা মামলার এজাহারভুক্ত 8 আসামির হেফজ আব্দুল কাদের মানিককে গ্রেফতার করেছে পিবিআই। বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকার 60 ফিট এলাকা সংলগ্ন ছাপড়া মসজিদের পাশে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক এবং ফাজিল 2য় বর্ষের ছাত্র আব্দুল কাদের অধ্যক্ষ সিরাজউদ্দৌলার অনুগত হিসেবে হোস্টেলে থাকত। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম এই তথ্য নিশ্চিত করেছেন। আলোচিত এই হত্যা মামলায় এ পর্যন্ত 18 জন গ্রেফতার হয়েছে। এদিকে ফেনী সোনাগাজীতে 3 দুর্বৃত্তের গণধর্ষণের শিকার গৃহবধূকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্থানীয় যুবলীগ কর্মী নূর আলমকে। এই ঘটনায় বুধবার বিকেলে 3 ধর্ষকের নাম উল্লেখ করে সোনাগাজী আদর্শ গ্রাম পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযুক্ত 3 জনের একজন যুবলীগ কর্মী নূর আলম সোনাগাজী দক্ষিণ চরদরবেশ আদর্শ গ্রামের আব্দুল হালিমের ছেলে। মঙ্গলবার রাত 12টার দিকে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আগে থেকে ওঁত পেতে থাকা 3 জন তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী পুকুর পাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে নূর আলম পা দিয়ে তার বুকের ওপর আঘাত করে ও মোশাররফ হোসেন কিছু খাইয়ে অজ্ঞান করে ফেলে রাখে তাকে। বুধবার সকালে গৃহবধূর জ্ঞান ফেরে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমারের কারণে রোহিঙ্গা সংকট বেশি দূর অগ্রসর হওয়া যাচ্ছে না। মিয়ানমারের ভেতরে আসিয়ানকে সেফ জোন তৈরির আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী, যেখানে রোহিঙ্গারা নিরাপদ বোধ করবে। প্রধানমন্ত্রী ব্রুনাই সফর নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগামী 3 মে মিয়ানমারের রাজধানী নেপিডোতে রোহিঙ্গা সমস্যা সমাধানে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে। মিয়ানমারের সেনাবাহিনীদের নির্যাতনের শিকার হয়ে 2017 সালের 25 আগস্ট বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। প্রথম দিকে সবার সহানুভূতি পেলেও ধীরে ধীরে রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিগত 1.5 বছরের বেশি সময় ধরে কূটনৈতিক তৎপরতা চালিয়েও বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো যাচ্ছে না। আগামী 21 থেকে 23 এপ্রিল প্রধানমন্ত্রীর ব্রুনাই সফর নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, বারবার আশ্বাস দিয়েও রোহিঙ্গাদের ফিরিয়ে নিচ্ছে না মিয়ানমার। রোহিঙ্গার সমস্যাটা আমরা এখনো খুব দূর অগ্রসর হতে পারিনি। কারণ প্রধান কারণ হচ্ছে মায়ানমার। এই সমস্যা তারাই তৈরি করেছেন। আমরা আসিয়ানের কাছে একটা প্রস্তাবও দিয়েছি যে তোমরা ওখানে একটা সেফ জোন যে কোনো নামেই করো, তোমরা মনিটর করো, যাতে আমাদের এই রোহিঙ্গারা বিশ্বাস হয় যে তারা ওখানে গেলে তাদের উপর অত্যাচার হবে না। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের 3 তারিখে মিটিংটা হবে। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ব্রুনাই সফরে 7টি সমঝোতা স্মারক সই হবে। জ্বালানি, কৃষি, মৎস্যসহ বিভিন্ন ক্ষেত্রে ব্রুনাইয়ের সাথে বাংলাদেশের সম্ভাবনা রয়েছে, যা এই সফরে ইতিবাচক ফল বয়ে আনবে। আসিয়ানের সাথে আমাদের সম্পর্ক আরো গভীর করার আমাদের প্রচেষ্টা আছে এবং ব্রুনাই ইজ এ ইম্পর্টেন্ট মেম্বার। সুতরাং আমার বিশ্বাস এই সফরে আমাদের অর্জন অনেক অনেক হবে। চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস ভারতের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ঠিক করেননি বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এটা বোধহয় ঠিক করেন নাই। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। আসছে রমজানে রাজধানী যানজট পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে
আশঙ্কা করছে নগরবাসী। বিশেষ করে রাজধানী জুড়ে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে রাস্তা শুরু হওয়া, ঝড় বৃষ্টিতে জলাবদ্ধতায় যানবাহন চলাচলে বিঘ্ন ও দিনে দিনে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এমন অবস্থায় তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্বাভাবিক চলাচলের জন্য একটি শহরের আয়তনের 25% সড়ক থাকা জরুরি। যদিও রাজধানী ঢাকায় রাস্তা আছে মাত্র 8 ভাগ। এর উপর যত্রতত্র পার্কিং, অবৈধ বাজার, উন্নয়ন কর্মকাণ্ড সহ নানা কারণে শুরু হতে হতে এটি পৌঁছেছে শোচনীয় অবস্থায়। প্রায় প্রতি বছরই দেখা যায় রোজার মাসে সর্বোচ্চ চাপ পড়ে সড়কে। বিশেষ করে সময়মতো বাসায় ফিরে ইফতারি করা বেশ কঠিন হয়ে পড়ে নগরবাসীর জন্য। এ সময় সড়কের শৃঙ্খলা ধরে রাখতে মাঠে সর্বশক্তি নিয়োগ করে পুলিশের ট্রাফিক শাখা। তবে এবারের পরিস্থিতি জটিল হতে পারে বলে ধারণা করছেন অনেকেই। কারণ হিসেবে তারা বলছেন, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চলছে উন্নয়ন কাজ। বিশেষ করে পুরোদমে মেট্রো রেলের কাজ চলছে বৃহত্তর মিরপুর, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ থেকে মতিঝিল পর্যন্ত। এছাড়া এবারে রোজা পড়েছে বর্ষা মৌসুমে, ফলে বেশ ভোগাতে পারে জলাবদ্ধতাও। সামনে রোজা আসছে, সবাই চাইবে যে সময় মতন ঘর থেকে বের হয়ে কাজ শেষ করে আবার ইফতারির আগে আগে যেন যেতে পারে, কিন্তু আসলে সেটা কোনো বাড়ি সম্ভব হয় না। প্রত্যেক বাড়ি দেখা যায় এরকম কোনো না কোনো প্রবলেম থাকে, কিন্তু এইবারের প্রবলেমটা আমার কাছে অনেক বেশি প্রকট বলে মনে হচ্ছে। এই নতুন কাজ শুরু হওয়াতে যানজটটা বাড়বে আরও। প্রতিদিনই গাড়ি নামতেছে, রাস্তা ছোট, গাড়ি বেশি। রমজান মাসে অনেক চরম পর্যায়ে যাবে। ইফতারির সময়, ইফতারির আগে অনেক যানজট হইব আর কি। বিআরটির তথ্যমতে রাজধানীতে প্রতিদিন রাস্তায় নামছে প্রায় 450 যানবাহন, যার অধিকাংশই আবার ব্যক্তিগত গাড়ি। এটি যানজটকে আরও বাড়িয়ে তুলছে বলে মনে করেন অনেকেই। যে চক্রাকার বাস যেগুলো চালু হলো, ঢাকায় সবগুলো রুটে এই বাসটাকে আমরা ইন্ট্রোডিউস করি এবং সেই সঙ্গে প্রাইভেট কারটাকে যদি আমরা ডিসকারেজ করি রমজান মাসটাতে, একদিন ব্যক্তিগত গাড়ি, একদিন জোর সংখ্যার যে লাইসেন্স সেই অনুযায়ী চলবে, একদিন বেজোর সংখ্যার লাইসেন্স অনুযায়ী চলবে। এভাবে আমরা এই রমজান মাসে একটা এক্সপেরিমেন্ট করতে পারি। তবে রোজার মাসে জনভোগান্তি কমাতে সাধ্যমতো ভূমিকা পালনের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। রমজান মাসে শহরের যানজট অসহনীয় পর্যায়ে চলে যায়। আগামী রমজান মাসে যদি আমরা এখনই বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ না করি, তাহলে আমাদের শহরের নাগরিকদের যানজটের ভোগান্তি হতে পারে। সেই ধারণা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবার মধ্য দিয়ে আগামী রমজান মাসে সহনীয় পর্যায়ে যাতে যানজট থাকে তার সর্বাত্মক ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করবে। বড় বড় প্রকল্পের কাজ শেষ হলে মানুষের দুর্দশা কমবে বলে আশা করছেন নগরবাসী। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। দিনাজপুরে বাসের ধাক্কায় বাবা মেয়ে সহ একই পরিবারের 3 জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত 3। বিচ্ছিন্ন সংঘর্ষ আর ইভিএম বিকলে একাধিক অভিযোগের মধ্যে 11 রাজ্যে 95 আসনে চলছে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট। বিরতির পর আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। বিচ্ছিন্ন সংঘর্ষ আর ইভিএম বিকলে একাধিক অভিযোগের মধ্যে চলছে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট। পশ্চিমবঙ্গ, আসাম সহ ভারতের 11টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হলেও স্থগিত আছে তামিলনাড়ুর ভেলোরের লোকসভা এবং ত্রিপুরার বিধানসভা নির্বাচন। অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভিযোগে দিনের শুরুতেই উত্তেজনা ছড়ায় পশ্চিমবঙ্গের একাধিক আসনে। বিভিন্ন দলের কর্মী সমর্থক এবং আইনশৃঙ্খলা বাহিনীর ত্রিমুখী বাকবিতণ্ডা এক পর্যায়ে সংঘর্ষে গড়ায়, চলে গুলি ও বোমা বর্ষণ। দার্জিলিংয়ে চোপড়ায় একটি মহাসড়ক প্রায় 20 মিনিট অবরোধ করা হয়। ভোট দিতে বাধা দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
আজ ভোট হচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ ছাড়াও তামিলনাড়ুর 38টি, উড়িষ্যা 5টি, আসামে 5টি, জম্মু ও কাশ্মীরে 2টি সহ 95টি আসনে। এসব আসনে উল্লেখযোগ্য প্রার্থীর মধ্যে রয়েছেন ফারুক আবদুল্লাহ, এইচ.ডি. দেবগৌড়া, দীপা দাসমুন্সি, কানিমোঝি করুণানিধি, হেমা মালিনী ও রাজ বাপ্পর। লোকসভার পাশাপাশি বিধানসভা নির্বাচনে ভোট হচ্ছে উড়িষ্যা 35টি এবং তামিলনাড়ু 18টি আসনে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কায় ত্রিপুরার বিধানসভা নির্বাচন এবং ভোট কেনাবেচার অভিযোগে তামিলনাড়ুর ভেলোরের লোকসভা নির্বাচন স্থগিত রয়েছে। 7 পর্বের লোকসভা নির্বাচন শেষ হবে 19 মে। এরপর 23 মে থেকে একযোগে সবগুলো আসনে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা শুরু হবে। ইন্দোনেশিয়ার পার্লামেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফলে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকা নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট জোকো উইদোদো। ফলাফল নিয়ে প্রশ্ন তুলে বিজয়ী অর্জনের দাবি করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক সেনা কর্মকর্তা প্রাবো সুবিয়ান্তো। সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন নিশ্চিতের পর দলীয় সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট উইদোদো। অনুরোধ জানান আনুষ্ঠানিক ফলাফল প্রকাশে আগ পর্যন্ত ধৈর্য ধরার। দলের শীর্ষ নেতাদের নিয়ে দিক নির্দেশক বক্তব্যের পর সমর্থকদের র্যালিতে অংশ নেন। মাত্র একদিনে অনুষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ পার্লামেন্ট নির্বাচনে ভোট শেষে 5টি সংস্থার সহায়তায় গণনা চলে। এতে নিকটতম প্রতিদ্বন্দ্বী তুলনায় 10% বেশি ভোট পেয়ে জয়ী হন উইদোদোর দল ইন্দোনেশিয়ার ডেমোক্রেটিক পার্টি অফ স্ট্রাগল। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে উল্লেখ করা ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের নেতা সুবিয়ান্তো। তার দাবি 64% ভোট পেয়ে সরকার গঠনের অধিকার অর্জন করেছে তার দল। আগামী মাসে আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। 2014 সালে পার্লামেন্ট নির্বাচনে সুবিয়ান্তোর সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্ষমতায় আসছে জোকো উইদোদোর সরকার। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দুর্যোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রী। নিজেদের নিরাপত্তা নিশ্চিত জনগণকে সচেতন হওয়ার আহ্বান। খালেদা জিয়াকে প্যারোলের নামে -1 বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। অভিযোগ বিএনপি নেতাদের। হত্যা নির্যাতন রুখে দাঁড়াতে জনগণকে আহ্বান। নুসরাতকে হত্যার আরেক আসামি আব্দুর রহিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। ফেনী সোনাগাজীতে গণধর্ষণের শিকার গৃহবধূ হাসপাতালে ভর্তি। যুবলীগ কর্মী নূর আলম গ্রেফতার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। তার আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।